আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দশকের পর দশক ধরে যে মানুষটাকে ডিকটেটর বলা হয়েছে, স্বৈরাচার বলা হয়েছে, জাতির কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসেছেন বলে পশ্চিমা গণমাধ্যম ধারাবাহিকভাবে প্রচার করেছে। সেই মানুষটি শাহাদাতের পর জানা যায় এই যে জনসমুদ্র উপচে পড়া ভিড়, এখন তার হত্যাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাথে পশ্চিমা গণমাধ্যম কি বলবে? এখন কোন স্বৈরাচারের জানা যায় এত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে কেউ ছুটে আসে, এবং সেই জানা যায় যারা এসেছেন তাদের বেশিরভাগ মানুষ শোকাভিভূত, চোখের পানি ফেলছে, ভালোবাসা, গভীর শ্রদ্ধা জানাচ্ছে। আর ইরানের জনগণ বুক ফাটা চিৎকার করে বলছে তাদের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী উজমা খামেনির হত্যার প্রতিশোধ চায়, তারা প্রতিশোধ নিতে চায়। এই যে কান্না, ভালোবাসা, শ্রদ্ধা, বুক চাপড়ানো আর্তনাদ এবং প্রতিশোধের আগুন তাদের অন্তরে দাউ দাউ করে জ্বলছে, এগুলো কি কেউ কোনোদিন কোনো স্বৈরাচারের জন্য কেউ করে বা হয়? কোন স্বৈরাচারের পক্ষে কি এই ভালোবাসা, মানুষের এই শ্রদ্ধা অর্জন করা সম্ভব হয়? অথচ তাকে কিন্তু এই নামেই, এই বলেই তাকে হত্যা করা হয়েছে। এখন কি জবাব দেবে তারা? এদিকে ইয়েমেনে গত কয়েকদিন ধরে আমি যথেষ্ট ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, ফলো করছি। আজকে সেখানে খবর হচ্ছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত যে সরকার, সেই সরকারের সামরিক বাহিনীর সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনে যে সরকার, সেই সরকারের সামরিক বাহিনীর সংঘর্ষ হয়েছে। তাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের 15 জন সেনা নিহত এবং 23 জন আহত হয়েছে। তারা দাবি করছে এই সংঘর্ষে 50 জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। আসলে তাদের কথা, এই দাবিটা খুব একটা বেশি পাত্তা পাচ্ছে না। তাহলে ইয়েমেনের পরিস্থিতি কি আবার নাজুক হয়ে পড়ছে? আবার মারামারি, সংঘর্ষ, যুদ্ধ, গৃহযুদ্ধ কি ছড়িয়ে পড়বে দেশটিতে? আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ইরানের সর্বোচ্চ শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হলো আজকে। আগামীকাল তেহরানে শোক মিছিল, তার পরের দিন কোমে জানাজা, তারপরে চলে যাবে কফিন ইরাকের নাজাফ, কারবালা, বাগদাদ, এই সমস্ত শহরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে কফিন চলে আসবে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদে। মাশহাদ শহরে কফিন আনার পর সেখানে আবার জানাজা হবে, শোকানুষ্ঠান হবে। তারপরে 9 জুলাই তার দাফন সম্পন্ন হবে। কিন্তু আমরা এখন যা দেখছি, সর্বোচ্চ নেতার শাহাদাতের পর থেকেই এই পর্যন্ত মানুষ কখনো চুপ থাকলো না। সব সময় তার হত্যার বিচার চেয়ে রাস্তায় দিন রাত যাপন করলো ইরানের হাজার হাজার লাখ লাখ মানুষ। তার হত্যার বিচার চেয়ে এখন শোক মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে। সেই স্লোগানে নেতৃত্ব দিচ্ছেন ইরানের বিপ্লবী নারীরা। দিকে দিকে একই কথা, সর্বোচ্চ নেতার হত্যার বিচার চাই, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ চাই। এখানে কান্না নয়, শোক নয়, নেতা হত্যার বিচার চাই। তাদের কথা একটাই। এবং ইরানের সর্বস্তরের মানুষ, ইহুদি, খ্রিস্টান, শিয়া, সুন্নি, জরাথ্রুস্ট, যে যে পর্যায়ের যে অঙ্গনের মানুষ আসুক থাকুক না কেন, তারা সবাই সর্বোচ্চ নেতার এই শোক মিছিলে সামিল হচ্ছে, শোকের অনুষ্ঠানে সামিল হচ্ছে, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে। একইভাবে সারা দুনিয়ার সমস্ত প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে ইরানের বুকে।
সর্বোচ্চ নেতার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছেন তারা, সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাচ্ছেন, সর্বোচ্চ নেতার প্রতি তাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা সবাই শোক প্রকাশ করছেন। অনেকে বলছেন, বিশ্ব নেতাদের অনেকেই বলছেন, সর্বোচ্চ নেতা প্রতিবাদ প্রতিরোধের উজ্জ্বল পথ তিনি আবিষ্কার করে দিয়ে গেছেন, বিশ্ববাসীর নেতা ছিলেন তিনি, বলছেন মানুষ এভাবে। একজন স্বৈরাচারকে কি কেউ এইভাবে এত সম্মান দেখায়, এত শোক করে কারোর জন্য, কোন স্বৈরাচারের জন্য? এমনকি আমেরিকার কোন প্রেসিডেন্টের জন্য এরকম কোন এত মানুষ জড়ো হয়েছে, পৃথিবীর প্রান্ত থেকে ছুটে এসেছে? জর্জ আব্রাহাম লিঙ্কনের জন্য নাকি 2.5 লাখ মানুষ সমবেত হয়েছিল তার শেষকৃত্য অনুষ্ঠানে, সবচেয়ে বেশি নাকি এটা। কোথায় 2.5 লাখ আর কোথায় 2.5 কোটি 3 কোটি? ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাতে মানুষ ছুটে এসেছে। 2.5 লাখ মানুষের শ্রদ্ধা ভালোবাসা দিয়ে শেষকৃত্য অনুষ্ঠান যদি সম্পন্ন হয়, আর সেই মানুষ যদি গণতন্ত্রের প্রতীক হয়, তাহলে 2.5 কোটি মানুষ যে নেতার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভক্তি জানালো এবং যার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মুহুর্মুহু স্লোগান হচ্ছে, সেই নেতাকে গণতন্ত্রের বা সেই নেতাকে মানুষের নেতা বলবেন, নাকি 2.5 লাখ মানুষের নেতাকে গণতন্ত্রের প্রতীক বলবেন? কে বড় নেতা? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানের জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের প্রতিনিধি, জনগণের ইমাম ইরানিরাই নির্বাচন করেছে। ভালো মন্দ সেটা ইরানিরা দেখবে। এটা দেখার দায়িত্ব কি কেউ ডোনাল্ড ট্রাম্পকে বা নেতানিয়াহুকে দিয়েছিল? এখন যে সেই দেশের মানুষ এক বাক্যে সবাই বলা যায় সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে এবং তার হত্যার বিচার চাইছে, তার হত্যার প্রতিশোধ চাইছে, এই প্রত্যাশার কি জবাব হবে? সর্বোচ্চ নেতার রক্তের বদলা নেওয়ার জন্য যে সমস্ত মানুষ দাবি জানাচ্ছে, সেই দাবিকে কিভাবে অ্যাড্রেস করবে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু? তাদের কাছে কি জবাব আছে? এখন ইরানিরা ঠিক এইভাবেই ভাবছে। কারবালার ময়দানে ইমাম হোসেনকে নির্মমভাবে শহীদ করার পরে যেমন এজিদের কাছে বা তার সাঙ্গপাঙ্গদের কাছে কোনো জবাব ছিল না, সর্বোচ্চ নেতাকে এইভাবে নির্মমভাবে শহীদ করার পর ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কাছেও কোনো জবাব নেই। কারবালার সেই দিনের ঘটনা আর আজকের এই দিনের ঘটনার ভিতরে তেমন কোনো তফাৎ নেই। ইরানিরা এইভাবেই ভাবছে। ইরানিরা এইভাবে ভাবছে যে সর্বোচ্চ নেতা তার জীবন দিয়ে, তার শেষ রক্তবিন্দু দিয়ে সত্য এবং মিথ্যার ভেতর পার্থক্যটা দেখিয়ে দিয়ে গেলেন। খুব বাস্তব কথা হচ্ছে, সর্বোচ্চ নেতা বেঁচে থাকা অবস্থায় ইরানের মানুষ যতটা না ঐক্যবদ্ধ ছিল, তিনি শহীদ হওয়ার পর তার চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ হলো। সেক্ষেত্রে তার শাহাদাত মানুষকে ঐক্যবদ্ধ করেছে। শুধু ইরানের জনগণ কেন, সারা বিশ্বের মানুষ তো যেভাবে ইরানকে চিনলো, ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানালো, ইরানের সর্বোচ্চ নেতাকে চিনলো, ভালোবাসলো, তিনি জীবিত থাকা অবস্থায় কিন্তু এতটা ছিল না। এই প্রত্যেকটা ঘটনা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য মেসেজ। তারা নিশ্চয়ই ইরানে এই যে জনসমুদ্র মানুষের ঢল দেখে তাদের নিশ্চয়ই ঘুম হারাম হয়ে গেছে, তারা ঘুমাতে পারছে না। নিশ্চয়ই তাদের মিনিমাম বিবেক বললে যদি কিছু থাকে, তাহলে তারা বিবেকের কাঠগড়ায় এখন আসামি। তারা বিবেকের কাঠগড়ায় আসামি হোক না হোক, তারা এই ভয়টুকু পাচ্ছে, যারা আজকে ইরানের মাটিতে দাঁড়িয়ে, যারা ইরানের সর্বোচ্চ নেতার কফিন ছুঁয়ে শপথ করছে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ দেওয়ার, তারা নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তারা সবসময় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর পেছনে ছায়ামূর্তির মতো থাকবে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু কখনো শান্তিতে থাকতে পারবে না। তাদের জীবনটা যাবে শুধুমাত্র এইভাবে হত্যাকাণ্ডের ভেতর দিয়ে। তারা কখনো হত্যাকাণ্ড থামালে নিজেদেরকে সেফ ফিল করবে না। তবে সর্বোচ্চ নেতার এই শাহাদাতের ভেতর দিয়ে ইরানি জনগণের ভেতরে যাদের সামান্য এদিক ওদিক ছিল, হয়তো কেউ কেউ আমেরিকার প্রতি সমর্থন জানাতো বা ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা তার প্রতি হয়তো একটু বিদ্বেষ ছিল, আমার মনে হয় যে সর্বোচ্চ নেতার শাহাদাতের মধ্য দিয়ে
এবং তাদের চোখের সামনে তাদের দেশের উপরে সরকার পরিবর্তনের নামে নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা যেভাবে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা, তাতে নিশ্চয়ই ইরানিদের চোখ খুলে গেছে যে আমাদের সরকার পরিবর্তনের নামে আমাদের উপরে কিভাবে হত্যাকাণ্ড চালালো। মিনাবি স্কুলে যে সমস্ত শিশু বাচ্চাদের হত্যা করা হয়েছে, তারা কোন রাজনীতির সাথে জড়িত ছিল? তাদের অপরাধটা কি ছিল? তারা কি সরকারের কেউ ছিল? তাদের হত্যা করা হলো কেন? এইভাবেই তো যুগের পর যুগ আমেরিকার সামরিক বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে জনপদে জনপদে এইভাবে অভিযান চালাচ্ছে এবং রাষ্ট্রের পর রাষ্ট্র, জনপদের পর জনপদ ধ্বংস করে দিচ্ছে। এমনই তো অভিযোগ, এমনই তো বাস্তবতা। বিশেষজ্ঞরা তো এইভাবেই ভাবছেন, এইভাবেই বলছেন। তাহলে আমেরিকা যদি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি করে, জনগণের শাসনের কথা যদি তারা বলে, তাহলে আজকে যে জনমত আমরা ইরানের বুকে দেখতে পাচ্ছি, সেই জনমতকে তারা কিভাবে মূল্যায়ন করবে? এই জনমতকে তারা কিভাবে মূল্য দেবে? আসলে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কোনো জবাব থাকবে না। তবে এটাও ঠিক যে তারা ইরানের উপরে হামলা করতে এসে যথেষ্ট উচিত শিক্ষা পেয়েছে, যথেষ্ট শিক্ষা হয়েছে তাদের, এবং এখনো খানিকটা সম্ভবত বাকি আছে। হরমুজ প্রণালী কিংবা পরমাণু কর্মসূচি নিয়ে যদি ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন বা ইসরায়েল ইরানের সাথে বাড়াবাড়ি করে, তাহলে পরিণতি সম্ভবত আরো খারাপ হবে। আমার কাছে তেমনই মনে হচ্ছে। কারণ ইরানের যে জনগণ, তারা কিন্তু টকবক করে ফুটছেন। সর্বোচ্চ নেতার শাহাদাতের পরে যে অবস্থাটা ছিল, তার চেয়ে অবস্থা আরো কয়েক গুণ এখন বেড়ে গেল। প্রতিশোধের স্পৃহা এখন তাদের ভেতরে বেড়ে গেল, এই কফিন, এই লাশ, এই জানাজায়, এই শোক মিছিল থেকে। অতএব ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার ভেতর দিয়েই সমস্ত সবকিছু শেষ হয়ে যায়নি। বরং আমি মনে করছি, বা বিশ্লেষকরা অনেকেই বলছেন, আমেরিকা এবং ইসরায়েলের পতনের হয়তোবা শুরু। অনেকে এরকম ভাবে বলছেন। আমি যদিও ঠিক এইটা বলতে চাই না যে পতন শুরু, কিন্তু তাদেরকে আসলে অনেক খেসারত দিতে হবে, এ কথা ঠিক। দেখা যাক আসলে পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হয়। সুপ্রিয় দর্শক, এবার ইয়েমেন সম্পর্কে একটু আলোচনা করি। ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকার আছে, আর রাজধানী সানা কেন্দ্রিক হুতিদের একটি সরকার আছে। যেমন গাজায় হামাসের সরকার ছিল, আর পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের সরকার। এই পশ্চিম তীরের একটু নরমপন্থী ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, পশ্চিমাদের সাথে সম্পর্ক রাখে, এই সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বলা হয়। ঠিক তেমনি ইয়েমেনের কপালেও একই ঘটনা ঘটেছে। সেখানে রাজধানী হুতিদের কন্ট্রোলে, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে এডেন ভিত্তিক যে সরকার, সেই সরকার। কারণ আমেরিকা, পশ্চিমারা, সৌদি আরব তার পক্ষে। যাই হোক, এই পশ্চিমা সমর্থিত সকল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে যে সেনাবাহিনী সমর্থন দেয়, তাদের সাথে হুতি যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। বার্তা সংস্থা এএফপি, ফরাসি বার্তা সংস্থা, এই বার্তা সংস্থার কাছে এডেন ভিত্তিক সরকারের একজন সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন যে হুতিদের হামলায় অন্তত 15 জন সেনা নিহত এবং 23 জন আহত হয়েছে। তিনি আবার দাবি করেছেন যে হুতিরাও 50 জন মারা গেছে, আরো অনেকে আহত হয়েছে। কিন্তু এই খবর ফ্যাক্ট হচ্ছে যে আন্তর্জাতিক গণমাধ্যমে হেডলাইন হয়নি। হেডলাইনটা হয়েছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের অনুগত সামরিক বাহিনীর 15 জন সদস্য নিহত আর 23 জন আহত। আর গত কয়েকদিন ধরে কিন্তু আমি বলছিলাম যে ইয়েমেনে অনেক কিছু ঘটছে। ইয়েমেনে ইরানের বিমান নামলো, সৌদি আরবের অবরোধ ভেঙে হুতিরা আবার সৌদি আরবকে হুমকি দিল, সৌদি আরব আবার হুমকি দিল। এরপরেই এই দুই পক্ষের ভেতরে সংঘর্ষ লাগলো। এই সংঘর্ষটা হয়েছে মূলত ইয়েমেনের পশ্চিমাঞ্চলে। ইয়েমেনের পশ্চিমাঞ্চলে আল হুদাইদা এই প্রদেশে। এটা কিন্তু একেবারে লোহিত সাগরের তীরবর্তী একটা প্রদেশ। এর সাথে কিন্তু সৌদি আরবের সীমান্ত রয়েছে। ধারণা করার যথেষ্ট কারণ আছে যে ইয়েমেনের ভেতর থেকে আসলে সৌদি আরব এখনো তার হাত গুটিয়ে নেয়নি। সে এখানে এখনো নানা রকমের খেলতামাশা করতে চায়। কিন্তু আঞ্চলিক যে পরিস্থিতি, তাতে তাদের হুঁশ হওয়া উচিত যে এই পরিস্থিতিতে তাদের কি করা দরকার।
ভুল ক্যালকুলেশন করলে কিন্তু তারা বিপদে পড়বে এবং আঞ্চলিক পরিস্থিতি আবার ঘুরে যাবে। সে জায়গা থেকে আমি মনে করি সৌদি আরবের ইয়েমেনের সংকট সমাধানের ব্যাপারে একের জরুরি ভিত্তিতে সমর্থন দেওয়া দরকার এবং ইয়েমেনে যাতে এই ধরনের অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের সেনারা অপর পক্ষের সাথে গোলমাল বা যুদ্ধ করে যাতে হতাহতের ঘটনা না ঘটে সেই দিকে নজর দেওয়া উচিত, সেই ব্যবস্থা করা উচিত। অন্তত এখানে সৌদি আরব যদি একদম চুপ থাকে তাহলেও আমার মনে হয় যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব আন্তর্জাতিক অঙ্গন এবং সৌদি সরকার সবাই ইয়েমেনের এই সংকট সমাধানের ক্ষেত্রে ইতিবাচকভাবে এগিয়ে আসবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, সর্বোচ্চ নেতা, ইরানের সর্বোচ্চ নেতাকে যে ডিক্টেটর বলে তাকে হত্যা করা হলো, এখন যে জনসমুদ্র দেখছে, এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কি জবাব হবে? তারা কি জবাব দেবে? আর এই অবস্থায় ইরানের বিপুল সংখ্যক মানুষ প্রতিশোধের কথা বলছে। আসলে পরিস্থিতি কোথায় যাবে, কি হবে? দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার চিন্তা করছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। সেন্টকমের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই খবর দিয়েছে। এই খবরের গুরুত্ব কি, কেন এই বিষয়টা ভাবছে সেন্টকম এবং এর পেছনে ইরান যুদ্ধের প্রভাব কি, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আশা করি। এর পাশাপাশি আরো থাকবে সৌদি আরব থেকে নতুন করে ইরান 5টি বোয়িং বিমান পেয়েছে। ইরানের কাছে বোয়িং বিমান বিক্রি করা নিষিদ্ধ থাকলেও সৌদি আরব ইরানকে এই 5টি বিমান সরবরাহ করেছে। এই খবরেরও কিন্তু বিশেষ কৌশলগত গুরুত্ব আছে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজ অর্থাৎ 3 জুলাই শুক্রবার 2026 সাল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন এবং সেখানে আঞ্চলিক জোট গঠনের গুরুত্ব অত্যন্ত জোরালো ভাষায় তুলে ধরেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। তুরস্কও একইভাবে মনোভাব ব্যক্ত করেছেন। সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, প্রথমেই বলছিলাম সেন্টকম উপসাগরীয় অঞ্চল থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার বিষয়টি চিন্তা করছে। এই বিষয়টি এখনই চূড়ান্ত হয়নি, কিন্তু চিন্তা ভাবনা করছে। এই যে চিন্তা ভাবনা করছে, এটাই কিন্তু আসলে সারা বিশ্বের জন্য একটা বড় বিরাট পরিবর্তন। পাশাপাশি ইরান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব, এতে কোনো সন্দেহ নেই। কেন এই কথা বলছি? এই কথা বলছি এ কারণে যে এই সমস্ত ঘাঁটি, আমেরিকার এই সমস্ত ঘাঁটি পারস্য উপসাগরীয় অঞ্চলের যে সমস্ত দেশ, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশের নিরাপত্তা দিত। অর্থাৎ এই সমস্ত দেশের নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকা সামরিক ঘাঁটি করে সেখানে সামরিক সরঞ্জাম, অস্ত্রপাতি এবং সেনা মোতায়েন করে রেখেছিল। এই সমস্ত দেশকে সবসময় বোঝানো হয়েছিল ইরান, ইরানের বিপ্লবী সরকার পারস্য উপসাগরীয় এই সমস্ত দেশের জন্য মারাত্মক ঝুঁকি, বিপদের কারণ। যে কোনো সময় ইরান হয়তো এই সমস্ত দেশের ওপর হামলা চালাবে বা ইরান এই সমস্ত দেশকে অস্থিতিশীল করে লোকাল লোকজনকে ক্ষমতার দিকে ধাবিত করবে। অর্থাৎ রাজতান্ত্রিক দেশগুলো যে রাজতন্ত্র কায়েম রয়েছে, সেই সমস্ত রাজতন্ত্র উৎখাত করে দিয়ে হয়তো জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই সমস্ত ভয় ভীতি দেখানো হতো। কিন্তু এখন ইরানের সাথে যুদ্ধের পরে আমেরিকার এই ঘাঁটিগুলো নিজেরাই এখন নিরাপদ না। প্রত্যেকটা ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের হামলায় কোনোটা এমন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেই সমস্ত ঘাঁটি আর কার্যকর নেই, কাজ করার মতো নেই, ব্যবহারের করার মতো নেই। এমনকি কোনো ঘাঁটিতে আমেরিকার সেনাদের থাকার কোনো জায়গা নেই। এইরকম খারাপ অবস্থা, এরকম মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এই সমস্ত ঘাঁটি, একেবারে তছনছ হয়েছে। এছাড়া কয়েকদিন আগে তো খবর বেরিয়েছে যে
বাহরাইনের যে পঞ্চম নৌবহরের ঘাঁটি, এই ঘাঁটি একেবারে ইসরায়েলে সরিয়ে নেবে আমেরিকা। তো এই যে পারস্য উপসাগরীয় এলাকা থেকে আমেরিকা বিভিন্ন ঘাঁটি সরিয়ে নেওয়ার চিন্তা করছে, এই চিন্তা করার মূল কারণ হচ্ছে যে এই সমস্ত ঘাঁটি এখন আর মোটেই নিরাপদ না। যেখানে এই সমস্ত ঘাঁটি এবং মার্কিন সেনারা আরব দেশগুলোকে নিরাপত্তা দেবে, সেখানে সেই সমস্ত ঘাঁটিই তো ধ্বংস হয়ে গেছে, নিরাপদ না। অতএব তারা আর কিভাবে নিরাপত্তা দেবে? ফলে নিজেরা এখন সরে যাওয়ার চিন্তা করছে। তারা এখন ইরানের এত কাছে, একদম ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোনের নাগালের ভিতরে থাকা, এখন নিজেদেরকে আনসেফ মনে করছে। যেখানে এক সময় আমেরিকার ভয়ে পৃথিবী থরথর করে কাঁপতো, সেখানে এখন ইরানের ভয়ে আমেরিকার এই সমস্ত সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হচ্ছে। দিস ইজ রিয়েলিটি। এই জায়গায় একদম অনিবার্যভাবে বলা যায় যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে গেছে এবং আরো বদলাবে। আর এর সুর ধরে, এর হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু বড় রকমের পরিবর্তন আসবে। শুধু মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য আমেরিকার দিক থেকে ইরানের দিকে ঝুঁকে পড়ছে না, আন্তর্জাতিক অঙ্গনেও এই একইভাবে বিষয়টা ঘটবে। যদি এমনটি হয় তাহলে কি হবে? আমেরিকা যদি ঘাঁটিগুলো সরিয়ে নেয়, তাহলে এই সমস্ত দেশের নিরাপত্তার কি হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সমস্ত দেশের নিরাপত্তার কোনো সংকট সমস্যা হওয়ার কথা না। কারণ এই অঞ্চলে ইরান, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ওপাশে ইরাক, বাহরাইন সবই খুব কাছাকাছি দেশ, সাগরের এপার ওপার দেশ। আবার একেবারে প্রতিবেশী দেশ ইরাক, কুয়েত, ইরানের, এগুলো খুব প্রতিবেশী দেশ। তো এই সমস্ত যেহেতু খুব কাছাকাছি দেশ, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ এবং সুদীর্ঘকালের বিভিন্ন রকমের ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছুর মেলবন্ধন রয়েছে। সর্বোপরি ইসলামের আগমনের ফলে এই প্রত্যেকটা দেশ এই একই ধর্মের আশ্রয়ে, একই ধর্মের ছায়াতলে, প্রত্যেকটা দেশ মুসলিম দেশ। হয়তো শিয়া সুন্নির কিছুটা পার্থক্য আছে, কিন্তু আফটার অল তো সবাই মুসলমান। এই বিষয়গুলো এখন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বড় আঞ্চলিক স্থিতিশীলতা বা একটা ঐক্য বা প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে এই বিষয়গুলো এখন ভূমিকা রাখবে। এই যে সৌদি আরব আজকে ইরানকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে 5টা বিমান দিয়েছে, বোয়িং বিমান। ইরানের মাহান এয়ারলাইন্স এই বোয়িং বিমানগুলো ব্যবহার করবে। এইগুলো সেকেন্ড হ্যান্ড বিমান, অর্থাৎ ব্যবহার করা বিমান, কিন্তু বিমানগুলো কার্যকরী। ইরান যেহেতু পাচ্ছে না, তার বিমানের সংকট, সেক্ষেত্রে সৌদি আরব এই 5টা দিল। হয়তো টাকা নিয়েছে, বাট দিয়েছে তো। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই 5টা বিমান দেওয়া মানে সহজ কথা না। সৌদি আরবে আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করছে, বিশ্বে পরিবর্তন হয়ে গেছে না, আর বাকি আছে। তো এই খবর বেশ কয়েক জায়গায় এসছে। এর আগেও 2025 সালে 5টি বোয়িং বিমান কিনেছিল, ওরকম সেকেন্ড হ্যান্ড বিমান। সেটা সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া নিয়ে, তারপরে আর এক কোম্পানি ভিয়েতনামে নিল, তারপরে ইরান সেখান থেকে নিল, নানান কাহিনী করে। বাট মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বিভিন্ন কায়দায় এগুলো নেওয়া হয়েছে। চলতে তো হবে পথ। এখন সৌদি আরব যে বিমান দিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওই যে সেন্টকম ঘাঁটি সরাচ্ছে, আবার সৌদি আরব ইরানকে বিমান দিচ্ছে, এগুলো কিন্তু বিশেষ বার্তা দিচ্ছে। বার্তাটা হচ্ছে এই যে সৌদি আরব এখন চায় ইরানের সাথে সম্পর্ক করতে। আমি শুনলাম, আমি শিওর না, একটা খবর শুনলাম যে ইরান সৌদি আরবের কোনো ডেলিগেটকে এই যে সর্বোচ্চ নেতার যে জানাজা অনুষ্ঠান বা শেষ বিদায় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সৌদি আরবকে নাকি এনলিস্টে ডাকেনি, লিস্টে নাকি রাখেনি ইরান। কিন্তু সৌদি আরব তারপরেও তাদের উপপররাষ্ট্রমন্ত্রীকে ইরানে পাঠিয়েছে। এই যে পাঠানোর ব্যাপারটা, তার মানে এখন ইরানের সাথে আরব দেশগুলো সম্পর্ক স্বাভাবিক করতে চায়, এবং স্বাভাবিক করতে হবে। আমেরিকা যখন তাদের ঘাঁটি সরিয়ে নেবে, তাহলে নিরাপত্তার একটা ঘাটতি তো তৈরি হলো, একটা ভ্যাকুয়াম তৈরি হলো না? সেই জায়গায় ইরানের সাথে যদি আরব দেশগুলো সম্পর্ক না করে, তাহলে তো হবে না। অতএব আরব দেশগুলো এখন ইরানের সাথে সম্পর্ক করবে, এটা স্বাভাবিক। এবং এটা তো বাস্তব যে ইরানের সাথে আমেরিকা পেরে না উঠতে পেরে ঘাঁটি সরাচ্ছে, ক্ষয়ক্ষতির মুখে, ঝুঁকির মুখে পড়েছে তারা, তার চেয়ে এখন নিরাপদে চলে যাবে দূরে।
তো দূরে যখন যাবে তখন সৌদি আরব বা আদার কান্ট্রি, আরব কান্ট্রি যারা, তারা তো দেখতে পাচ্ছে যে ইরানের সামনে আমেরিকা টিকে নিয়ে আমরা টিকবো থেকে। অতএব আমরা ইরানের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখি, তাতে আমরা ভালো থাকবো সবাই। একদম সহজ হিসাব, ব্যাপারটা এই দিকেই যাচ্ছে। এবং আমি কিন্তু বেশ কিছুদিন আগে থেকে বলে আসছি, আজকে ইরানের যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আলোচনা করেছেন, এইটাই হচ্ছে সেই কার্যকরী আলোচনা। এবং এই আলোচনায় জোট গঠনের কথা বলেছেন। এই আলোচনায় জোট গঠনের কথা বলছে যে সেখানে পাকিস্তান, ইরান, তুরস্ক, সৌদি আরব, মিশর, কাতার, এই সমস্ত দেশ থাকবে। এই সমস্ত দেশের সমন্বয়ে একটা আঞ্চলিক মুসলিম জোট যখন গড়ে উঠবে, তখন মধ্যপ্রাচ্যে অটোমেটিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা ফিরে আসবে। এবং ইরান পরিষ্কার করে বলেছে, এই অঞ্চলে বাইরের শক্তির উপস্থিতির কারণেই যত সংকট তৈরি হচ্ছে, যুদ্ধ বিগ্রহ, টানাপোড়েন, উত্তেজনা, সমস্ত সবকিছু বাইরের শক্তির উপস্থিতির কারণে। তো বাইরের শক্তি যখন এখানে থাকবে না, তখন আলটিমেটলি অঞ্চল স্থিতিশীল হয়ে যাবে, নিরাপত্তা নিজেদের নিরাপত্তা নিজেরাই দেখবে। অতএব যুদ্ধ বিগ্রহ, মারামারি, এ সমস্ত তো কোনো কিছু আর প্রয়োজন হবে না। সেই জন্য আমার মনে হচ্ছে যে খুব দ্রুতই এখান থেকে আমেরিকা ঘাঁটি সরাক আর না সরাক, দ্রুতই একটা মুসলিম জোট গড়ে উঠতে পারে। যদি মুসলিম জোট গড়ে ওঠে, তাহলে কিন্তু আলটিমেটলি আমেরিকা এখানে অপ্রান্তেও হয়ে যাবে। এই সমস্ত দেশই আমেরিকাকে ঘৃণা করবে এবং এরাই বলবে যে ভাই তুমি সরো, তোমার দরকার না, আমরা আমাদেরটা দেখছি। মেসেজ এইরকমই কিন্তু সৌদি আরব, কাতার, অন্যরা অনেকেই দিচ্ছে। আর পাকিস্তান তো ব্যাপকভাবে চেষ্টা তদবির চালাচ্ছে, লেগে আছে। আজকে যে সর্বোচ্চ নেতার যে অনুষ্ঠান হলো, শেষ বিদায় অনুষ্ঠান, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনা প্রধান, পাকিস্তানের সিনেট চেয়ারম্যান, তিনি কিন্তু একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, ইউসুফ রাজা গিলানি, তারা সবাই ইরানে উপস্থিত। এরপরে বিশ্বের তো বহু দেশ, অন্তত 100টা দেশের লোকজন এসেছেন, আরো আসবে। বিরাট ব্যাপার স্যাপার। এতে বোঝা যাচ্ছে যে আঞ্চলিক পরিস্থিতি একেবারেই ইরানের অনুকূলে চলে গেল এবং আমেরিকার প্রতিকূলে চলে গেছে। সেক্ষেত্রে একদম পরিষ্কার করে বলা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্বের রাজনীতি দারুণভাবে বদলে যাচ্ছে, দারুণভাবে অলরেডি বদলে গেছে। এর ভিতরে একটা খবর নজরে আসলো। আজকে ভোর 5:20 সময় একটি বেসামরিক বিমান ইয়েমেনে ল্যান্ড করার চেষ্টা করেছে। তাতে যাত্রী ছিল, আহত লোকজন ছিল। এখন কোথাকার আহত লোকজন শিওর না, হতে পারে লেবাননের। ইয়েমেনে তাদের ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে মনে হয়। তো এই বেসামরিক বিমানটাকে ল্যান্ড করার জন্য বাধা দিয়েছে নাকি সৌদি আরবের যুদ্ধ বিমান, ইয়েমেনে ল্যান্ড করতে দিচ্ছিল না। পরে ইয়েমেন সে তাই বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লে সৌদি বিমানগুলো পালিয়ে গেছে। পরে মনে হয় ইরানের বিমান ল্যান্ড করেছে। এই ঘোষণা দিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এই ইয়াহিয়া সারি কিন্তু বহু বছর ধরে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র হিসেবে কাজ করছেন। তিনি বলেছেন, এরপরে যদি আর একদিন সৌদি আরবের সামরিক বাহিনী ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে, তাহলে তাদের উপর হামলা চালাবে। শুধু তাই না, আর একটা কথাও বলেছে, ইয়েমেনের সাথে আসলে সৌদি আরবের এই টানাপোড়েনগুলো এখন অবশ্যই একদম পুরোপুরি অবসান ঘটানো উচিত। ইয়েমেনের উপর কিন্তু এখনো নিষেধাজ্ঞা রয়েছে, অবরোধ সৃষ্টি করে রেখেছে সৌদি আরব। এই ব্যাপারে বলেছেন ইয়াহিয়া সারি, এই ব্যাপারে বলেছেন যে সৌদি আরব যদি নিজে থেকে এই সমস্ত অবরোধ প্রত্যাহার করে না নেয়, তুলে না নেয়, তাহলে ইয়েমেন নিজেই এই অবরোধ সরিয়ে দেওয়ার উদ্যোগ নেবে, তাতে যা হয় হবে। তার মানে সৌদি আরবের সাথে ইয়েমেনের একটা বড় রকমের সংঘর্ষ শুরু হতে পারে। এই জায়গায় আমার মনে হয় যে আঞ্চলিক দেশগুলোর, সৌদি আরব তো বটেই, আঞ্চলিক দেশগুলোও এখানে মাথা ঘামাতে পারে। তারা ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরকার যে সংকট, সেই সংকট নিরসনের জন্য আঞ্চলিক দেশগুলো ভূমিকা রাখতে পারে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আসলে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমেরিকা তার ঘাঁটি সরিয়ে নেওয়ার চিন্তা করছে, এই প্রেক্ষাপটে এই সমস্ত দেশের নিরাপত্তার ঘাটতি সৃষ্টি হবে। এই ঘাটতি মোকাবেলার জন্য কি একটা সামরিক জোট জরুরি, নাকি ইরানের সাথে স্বাভাবিক সম্পর্ক হলেই বেশি মঙ্গল? আপনাদের কি মনে হয়, নাকি দুটোই প্রয়োজন? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন।
আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।